এখন হলো বাজে দুপুর এখন বাজে 12:10, অর্থাৎ এখন পুরো 12:10 বাজে। আর এই টাইমে আমি এখন ভিডিও শ্যুট করতে বসছি। আর আমি এখন বারান্দায় খুব বাতাস, কিন্তু বারান্দায় বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এই দেখো ভাই, বাইরে কিন্তু সেই লেভেল একটা বৃষ্টি হচ্ছে। তো ওই কারণে ভাবলাম চলো এখন একটু মুভি দেখা যাক। চলো ভিডিওটা স্টার্ট করি। ফাইনালি আজকে আমরা একটা হরর মুভি দেখবো, একটা গল্প। এই গল্পটার নাম হলো রুম নাম্বার 104। ইয়েস, আজকে আমরা রুম নাম্বার 104টাই দেখবো। ইয়েস, আজকে রুম নাম্বার 104, 105 আজকে সবগুলো দেখবো। এটা হলো আমাদের রুম নাম্বার। চলো এবারটা আজকে এবারে আমরা একটা হরর মুভি দেখবো। এমনকি এটা কিন্তু বেশ কিছুদিন আগেই রিলিজ হয়েছে, অর্থাৎ এরা প্রায় 2-3 দিন আগেই রিলিজ হয়েছে। তো আমি এখনটা দেখতে বসে গেছি। ঠিক আছে, এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। চলো প্লে। আছে রুম নাম্বার 104। আমার নাম অনিকেত। আমি গ্রামের ছেলে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন আমি চাকরির সন্ধান করছি। আজ আমি চাকরির ইন্টারভিউ দিতে কলকাতায় গিয়েছিলাম। ইন্টারভিউ দিয়ে রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরছি। ট্রেনটি স্টেশন থেকে যখন ছাড়ে, হাত ঘড়িতে তখন তাকিয়ে দেখি রাত্রি 9টা। সময়টা তখন ছিল শীতকাল, তাই ট্রেনে খুব বেশি ভিড়ও ছিল না। আমি যেই কামরায় উঠেছিলাম সেখানে হাতে গোনা কয়েকজন যাত্রী বসেছিল। আমার পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, তোমার দেখো এখানটায় তোমার যদি দেখায়, এখানটা দেখো কিন্তু গ্লিচ করছে, দেখছো? দেখতে পাবে যে এখানে গ্লিচ করছে। এখানটায় দেখো, আমি যদি ভিডিওটা প্লে করি, এখানটায় দেখো এখানে কিন্তু গ্লিচ করবে। কোথায় যাবেন? করছে। বর্ধমান যাব। আপনি কোথায় যাবেন? আমি পরের স্টেশনে নেমে যাব। এইভাবে আমরা দুজনে কথা বলতে থাকি। পরের স্টেশন আসতেই উনি আমাকে বিদায় জানিয়ে নেমে পড়লেন। রাত্রির দমকা হাওয়ায় আর শরীরের ক্লান্তিতে কখন জানি না ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে দেখো কুয়াশা এত। যখন ঘুম ভাঙলো, দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম এটা কোনো স্টেশন নয়। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10:40। কি ব্যাপার, ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে কেন? চুপ করে বসে রইলাম। 10-15 মিনিট বসে থাকার পরও ট্রেনটা আর এগোলো না। এতক্ষণ তো দাঁড়িয়ে থাকার কথা নয়। ড্রাইভারকে জিজ্ঞেস করে আসি। বিষয়টা দেখার জন্য আমি ট্রেন থেকে নেমে ট্রেনের ইঞ্জিনের দিকে এগোতে লাগলাম। সমস্যা আছে, আমি তারপরে স্ক্রিনে আরও একটু বাড়াতে গেছিলাম, কারণ যেহেতু গল্পে রাত হয়েছে, যেমনি গল্পে অন্ধকার, তাই ফোনের পাওয়ার স্ক্রিন যদি অল্প থাকে তাহলে অন্ধকার দেখতে লাগবে। এখন দেখতে ঠিকঠাক লাগছে। চলো স্টার্ট। চালককে জিজ্ঞেস করলাম, দাদা ট্রেন কখন ছাড়বে? সামনে ব্রিজ ভেঙে গেছে, তাই ট্রেন আজ আর যাবে না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বাড়ি যাব কি করে এবার? এত রাতে মনে হয় কোনো গাড়িও পাওয়া যাবে না। যদিও আমার বাড়ি এখান থেকে 20-30 কিলোমিটার দূর। কোনো উপায় না পেয়ে পাশের একটা পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মনে মনে ঠিক করলাম, যদি হোটেল পাই তাহলে আজকে রাত্রিটা না হয় ওখানেই কাটাবো। আর যদি কোনো অটো রিক্সা পাই তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কোনো অটো রিক্সা পাবে না, একই শীতের রাত,
তার উপর রাত তখন প্রায় যে হোটেলের 11টা। নাম মানে রুম নাম্বার রাস্তার পাশে কোনো 104। মানুষজন তো দূরের কথা, একটা কুকুরও দেখা যাচ্ছিল না। আর ওইটা কিন্তু ওই হোটেলের শীতের সবথেকে ঠান্ডা ভয়ঙ্কর বাতাস রুম। রীতিমতো আমাকে কাবু করে দিচ্ছে। মাঝে মাঝে দূরের মাঠ থেকে দু একটা শিয়ালের ডাক ভেসে আসছে। এত ভয়ানক জায়গা তো কেউ নামবে না, ও এত সাহস হওয়াতে একটা ওই জানে। বেশ খানিকটা হাঁটার পর এইটা হলো একটা সে হোটেল দেখতে হোটেল। পাই। দেখো এইটা হলো গাছ, চলে গেল হোটেলটা। বাহ, দাঁড়াও, ওই দেখাতে গেলেই চলো আমরা এখন এক হোটেলে। বেশ খানিক এটা হলো গাছ সে হোটেল। এই হোটেলটা কিন্তু অনেকটাই ভুতুরে একটা হোটেল। এই হোটেলটা কিন্তু দেখতে দেখো কিরকম নির্জন একটা। আর এটাকে আমরা থাম্বনেল ইউজ করব। দাঁড়াও, তো শেষ, চলো প্লে করি। হাঁটার পর একটা হোটেল দেখতে পাই। ওই দেখতে তো কিন্তু সুন্দর আছে একটা হোটেলটা। হোটেল। যাক, আজ রাতটা না হয় এই হোটেলেই কাটিয়ে দেব, কাল সকালে না হয় বাড়ি ফেরা যাবে। এই ভেবে আমি হোটেলের ভিতর প্রবেশ করলাম। হোটেলের রিসেপশনে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, কোনো রুম খালি আছে? হ্যাঁ হ্যাঁ, একটাই রুম খালি আছে, এই নিন 105 নম্বর রুমের চাবি। তার কাছ থেকে চাবিটা নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তো 1 মিনিট, ও বললো যে 105 নাম্বার চাবি, রুম নাম্বার 105। কিন্তু এখানে দেখো, তুমি দেখো এখানে রুম নাম্বার 105, কিন্তু এখানকার দেখো হেডলাইনে দেখা যারা, দেখো হেডলাইনে লেখা আছে যে রুম নাম্বার 104। আর দেখি সে হয়তো এই রুমটা থেকে হয়তো বা অন্য যেতে পারে, বুঝলাম না। কিছুক্ষণের মধ্যেই 105 নম্বর রুমের সামনে চলে এলাম। দেখলাম তার পাশে 104 নম্বর রুমটা তালা বন্ধ। রিসেপশনে যিনি ছিলেন তিনি তো বললেন একটা রুমই খালি আছে, তাহলে এটা তালা বন্ধ কেন? আমি অত কিছু না ভেবে রুমের ভিতরে প্রবেশ করলাম। তারপরে কেমন রুম? রাত তখন প্রায় 12টা। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, আমাকে নিয়ে একটু ভয় লাগছে না দেখে, কিসের আওয়াজ? আমাকে একটা শিউরে উঠে। মনে হচ্ছে এই দেখো, পাশের রুমে কিছু একটা হচ্ছে। আমি দেখছো একটু গায়ের অবাক অবস্থা? হই, কারণ আমি যখন এই রুমে আসি আমার অনেক ভয় লাগছে। তখন আমি লক্ষ্য করেছিলাম আর ওদের পাশের রুমটা তালা বন্ধ ছিল। ফ্যানটা কিন্তু তাহলে এটা কিসের শব্দ? প্রথমে আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। তাও শীত লাগছে। শুতে যাব, ঠিক তখনই আবার শব্দ এলো, যেন কোনো কিছু ভেঙে ফেলার শব্দ, যেন কোনো মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। এবার আমার যেন কেমন ভয় পেতে শুরু করলো। তাছাড়া বুঝলাম আমি সাহস করে পাশের রুমটার কাছে গিয়ে দাঁড়াই। ও যাওয়ারটা কি দরকার? আসে তাদের মধ্যে ঘুমায় গেলেই তো পারে। বেশি সাবধানের আর কি যা হয়। দেখি রুমের দরজা খোলা আছে। ভিতর চলো প্লে করি। আমি হয়তো আর বাঁচব না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে আমাকে ছেড়ে দাও। যা বলবো তাই করবি তো? তুমি যা বলবে আমি তাই করব। এরপর সে বাঁধন খুলে আমাকে মুক্ত করলো। শোন তবে, আমার নাম রচনা। সাউন্ড আমি দিয়ে কথা শোনা যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের একমাত্র কন্যা ছিলাম। আমার সরকারি চাকরি করা পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল।
তারা বিয়েতে যৌতুক হিসেবে নগদ 2 লক্ষ টাকা আর কিছু সোনার গয়না দাবি করে। আমার বাবা বিয়েতে সোনার গয়না সমস্ত দিতে পারলেও নগদ 2 লক্ষ টাকা দিতে পারেননি। বাবা বলেছিল বিয়ের 2 মাস পর টাকা শোধ করে দেবে, কিন্তু বাবা টাকা দিতে না পারায় আমার ওপর শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার শুরু করে। আমাকে ওরা ঠিক মতো খেতে পর্যন্ত দিত না। ওরা আমাকে একদিন বাড়ি থেকে বের করে দেয়। আমি ভেবেছিলাম বাপের বাড়ি চলে যাব, কিন্তু বাপের বাড়িও যেতে পারলাম না, কারণ তখন আমার বাবার শরীরটা ভালো ছিল না। ভাবলাম যদি বাবার কাছে যাই তাহলে এই সব ঘটনা শোনার পর বাবার যদি কোনো ক্ষতি হয় তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিছুদিন পর আমার স্বামী আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে আসে। সেই দিন রাত্রিরে আমি ঘুমোচ্ছিলাম, এমন সময় আমার স্বামী আমার গলা টিপে আমাকে হত্যা করে এবং আমার মৃতদেহটা এই হোটেলের সিলিং ফ্যানের সাথে আমার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে যে আমি আত্মহত্যা করেছি। আমার বাবা মা আমার মৃত্যুর ব্যাপারে কিছু জানে না। আমার শ্বশুর বাড়ির লোক তাদেরকে বলেছে যে আমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছি। তারা ভাবে আমি নিরুদ্দেশ। আপনাকে কথা দিতে হবে আপনি আমার বাড়ির লোকের কাছে আমার মৃত্যুর খবরটা পৌঁছে দেবেন এবং আমার শ্বশুর বাড়ির লোকদের শাস্তির ব্যবস্থা করবেন, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি আপনার সব কথা রাখবো। সে আমাকে তার বাড়ির ঠিকানা দেয়। মুহূর্তের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে আসে আর সেও অদৃশ্য হয়ে যায়। পরের দিন তার বাড়ির লোকের কাছে তার মৃত্যুর খবর পৌঁছে দিই আর তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি। পরে তাদের শাস্তিও হয়েছিল। একদিন রাতে আমি ঘুমাচ্ছি, এমন সময় ওই মহিলা আমার স্বপ্নে এসে আমাকে বলল, আহা কি শান্তি! এতদিন পর আমার আত্মা শান্তি পেয়েছে। অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারলাম তার আত্মা শান্তি পেয়েছে। ওকে, আজকের গল্পটা আসলে এত পর্যন্তই। এই গল্পটা অনেকটা ভালো ছিল, আমি অনেক শুনেছিলাম, অর্থাৎ দেখতে অনেকটা ভালো ছিল, বাট অতটা হরর ছিল না, একটু হররটা ফিল হয়ে যায়। বাট এরপরে অর্থাৎ এর আর কিছুদিনের মধ্যে একটা হরর ফিল্ম আসবে যেটা দেখতে একদম রিয়েলিস্টিক, এমনকি বা দেখতে অনেকটা ভয়ঙ্করও হতে পারে। তো তাই আর মাইনক্রাফটের যায় না রিয়াকশন ভিডিও পার্ট 2 আসবে কি না দেখা যাক, আসতেও পারে, কিন্তু আমি এর পরেরটাতে ওটা আপলোড দিতে পারি, বা ভুতুরে বা মাইনক্রাফট। ওকে, আজকে আমাদের এতটুকু ছিল। চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। গুড বাই।